মুম্বাই মানুষকে বদলে দেয়, এই কথা অন্নপূর্ণা অনেকের মুখে শুনেছে। কিন্তু একটা শহর সত্যিই কি মানুষকে বদলায়, নাকি মানুষের ভেতরে লুকিয়ে থাকা ইচ্ছেগুলোকে শুধু জাগিয়ে তোলে? প্রায় 12 দিন পরে ঋত্বিক কলকাতায় ফিরল। ফিরেই সে ফোন করল, আজ দেখা হবে। অন্নপূর্ণা বলল, হবে। কথাটা বললেও তার গলায় আগের উচ্ছ্বাস ছিল না। সন্ধ্যায় তারা ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে দেখা করল। শীতের নরম হাওয়া বইছে, চারদিকে প্রেমিক প্রেমিকার ভিড়। ঋত্বিক দূর থেকেই হাত নাড়ল। অন্নপূর্ণা এক মুহূর্ত তাকিয়ে রইল। চেহারায় খুব একটা পরিবর্তন নেই, কিন্তু কোথায় যেন কিছু বদলে গেছে। হয়তো হাঁটার ভঙ্গিতে, হয়তো কথা বলার আত্মবিশ্বাসে, হয়তো চোখের দৃষ্টিতে। সে এগিয়ে এসে বলল, কি দেখছো? অন্নপূর্ণা হেসে বলল, তোমাকে। আগেও তো দেখেছ, আজ যেন নতুন লাগছে। ঋত্বিক হাসল। নতুন হওয়াই তো জীবনের নিয়ম। জনে হাঁটতে হাঁটতে ময়দানের দিকে গেল। ঋত্বিক একটানা মুম্বইয়ের গল্প করছিল। কোন পরিচালক তার প্রশংসা করেছে, কোন অভিনেতা তার সঙ্গে ছবি তুলেছে, কোন বিদেশি প্রযোজক তার কাজ দেখে মুগ্ধ হয়েছে। অন্নপূর্ণা শুনছিল, কিন্তু তার মনে হচ্ছিল, এই গল্পগুলোর মধ্যে কোথাও সেই নদী নেই, সেই মাঝি নেই, সেই গ্রামের শিশুগুলো নেই, যাদের জন্য একদিন ঋত্বিক ক্যামেরা হাতে পথে নেমেছিল। হঠাৎ সে জিজ্ঞেস করল, আবার সুন্দরবনে কবে যাবে? ঋত্বিক একটু ভেবে বলল, এখন সময় হবে না। কেন? ওসব ছবি এখন আর বাজারে চলে না। আন্তর্জাতিক দর্শক অন্য ধরনের বিষয় চায়। অন্নপূর্ণা চুপ করে গেল। এই প্রথম ঋত্বিকের মুখে সে বাজার শব্দটা শুনল। ঠিক তখনই ঋত্বিকের ফোন বেজে উঠল। স্ক্রিনে নাম ভেসে উঠল, ঈশিতা। ঋত্বিক সঙ্গে সঙ্গে ফোন ধরল। হ্যাঁ, বলো। না না, কালই প্রেস মিটটা করে ফেলি। হ্যাঁ, আমি পৌঁছে যাব। 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট। ফোন রেখে সে হেসে বলল, সরি, খুব জরুরি ছিল। অন্নপূর্ণা মৃদু গলায় বলল, জরুরি মানুষদের জন্য অপেক্ষা করতে শেখা উচিত। ঋত্বিক কথাটার গভীরতা বুঝতে পারল না। ফেরার আগে ঋত্বিক একটা ছোট বাক্স বের করল। তোমার জন্য এনেছি। ভিতরে একটা দামি সুগন্ধি, বিদেশি ব্র্যান্ড। অন্নপূর্ণা বাক্সটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, তুমি তো জানো, আমি সুগন্ধি খুব একটা ব্যবহার করি না। ঋত্বিক একটু অপ্রস্তুত হয়ে বলল, ভাবলাম ভালো লাগবে। অন্নপূর্ণা হাসল। সেই হাসিতে আনন্দ ছিল না। মনে মনে বলল, আমি চাইলে কি আর সুগন্ধির অভাব হতো? মুখে বলল, আগে তুমি বই উপহার দিতে। কথাটা শুনে ঋত্বিকের মুখের হাসি একটু মিলিয়ে গেল। সে বুঝতে পারল না, কিন্তু কেন যেন বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল। সেই রাতেই ঈশিতা তার ফ্ল্যাটে এলো। টেবিল ভর্তি নতুন প্রজেক্টের ফাইল। ঈশিতা বলল, ঋত্বিক, তোমাকে এখন নিজের ইমেজ বদলাতে হবে। মানে, তুমি আর শুধু ফটোগ্রাফার নও, তুমি একটা ব্র্যান্ড। ঋত্বিক হেসে বলল, ব্র্যান্ড? হ্যাঁ, মানুষ এখন তোমার কাজের সঙ্গে সঙ্গে তোমাকেও কিনবে। কথাটা শুনে ঋত্বিক চুপ করে রইল। একসময় সে বিশ্বাস করত, শিল্পীর পরিচয় তার কাজে। আজ প্রথমবার সে ভাবল, হয়তো ঈশিতা ঠিকই বলছে। ওদিকে অন্নপূর্ণা নিজের ঘরে পুরনো আলমারি খুলছিল। হঠাৎ জীবনানন্দের সেই বইটা বেরিয়ে এলো। প্রথম পাতায় লেখা, যে মানুষ নিজের ভেতরের নদীকে ভুলে যায়, সে একদিন মরুভূমি হয়ে যায়। সে অনেকক্ষণ ধরে লাইনটার দিকে তাকিয়ে রইল। তারপর খুব আস্তে ফিসফিস করে বলল, ঋত্বিক, তুমি কি তোমার নদীটা ভুলে যাচ্ছ? জানালার বাইরে কুয়াশা নেমেছে। দূরে কোনো এক অচেনা ট্রেনের হুইসেল ভেসে এলো। অন্নপূর্ণার হঠাৎ মনে হলো, সব মানুষই একদিন বদলে যায়। হয়তো ধীরে ধীরে সে বদলায়। প্রথমে বদলায় তার স্বপ্ন, তারপর বদলায় তার ভাষা, তারপর বদলায় তার অগ্রাধিকার। আর একদিন দেখা যায়, মানুষটা একই আছে, কিন্তু তার আত্মাটা আর আগের জায়গায় নেই। সেদিন রাতে অন্নপূর্ণা ঘুমোতে পারেনি, আর ঋত্বিকও না। দুজনের মাঝখানে দূরত্বটা এখনো খুব বেশি নয়,
কিন্তু সেই দূরত্বের ভেতর নীরবে ঢুকে পড়েছে আর একজন মানুষ, ঈশিতা। সে এখনো তাদের সম্পর্ক ভাঙেনি, শুধু অদৃশ্যভাবে দাঁড়িয়ে আছে মাঝখানে। যেমন নদীর মাঝখানে হঠাৎ জেগে ওঠা এক চর, যাকে প্রথমে কেউ গুরুত্ব দেয় না, কিন্তু ধীরে ধীরে সে নদীর গতিপথই বদলে দেয়। শীত নেমেছে কলকাতায়, ভোরের কুয়াশায় ঢেকে যায় লেকের জল, ময়দানে ঘাসের ডগায় শিশির জমে। শহর যেন কয়েক সপ্তাহের জন্য একটু কোমল হয়ে ওঠে, কিন্তু মানুষের মন, সেখানে শীত নামলে উষ্ণতা আরো কমে যায়। অরিন্দম আজকাল অন্নপূর্ণাকে লক্ষ্য করছে। আগে সে কোনোদিন খেয়াল করেনি অন্নপূর্ণা কখন বেরোয়, কখন ফেরে, কি বই পড়ে কিংবা কার সঙ্গে কথা বলে। এখন করছে, কারণ অন্নপূর্ণা বদলে গেছে। সে আর সারাদিন ঘরের মধ্যে বন্দি থাকে না, বইমেলায় যায়, রবীন্দ্র সদনে নাটক দেখে, কলেজ স্ট্রিট থেকে বই কিনে আনে। একদিন সকালে অরিন্দম হঠাৎ জিজ্ঞেস করল, তোমার নতুন বন্ধু হয়েছে নাকি? অন্নপূর্ণা খবরের কাগজ ভাঁজ করে তাকালো। কেন বলো তো, আজকাল তোমাকে বেশ প্রাণবন্ত লাগছে। অন্নপূর্ণা একটু হেসে বলল, মানুষ কি সারা জীবন একই রকম থাকে? অরিন্দম উত্তর দিল না, কিন্তু তার ব্যবসায়ী মন একটা কথা জানে, যে জিনিস হঠাৎ বদলে যায়, তার কারণ খুঁজে বের করতেই হয়। সেই দিনই অরিন্দম তার ব্যক্তিগত সহকারী সঞ্জয়কে ডেকে বলল, অন্নপূর্ণা কোথায় কোথায় যায়, একটু খোঁজ রাখবে। সঞ্জয় অবাক হয়ে তাকালো। ম্যাডাম, যা বললাম তাই করো। গলায় রাগ ছিল না, ছিল কৌতূহল, আর সেই কৌতূহলই একদিন আগুন হয়ে উঠবে। এদিকে ঋত্বিকের দিনগুলো ছুটছে। সকালে সাক্ষাৎকার, দুপুরে মিটিং, রাতে পার্টি, কখনো কলকাতা, কখনো মুম্বই। একদিন অন্নপূর্ণা দুপুরে ফোন করল। ফোনটা কেটে গেল। 10 মিনিট পরে একটা ছোট্ট মেসেজ এলো, মিটিং লাটার। মাত্র 2টি শব্দ। অন্নপূর্ণা অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। একসময় এই মানুষটাই ঘন্টার পর ঘন্টা তার কথা শুনত। আজ 2টি শব্দই যথেষ্ট। সন্ধ্যায় হৃদয় পড়তে বসেছে। অন্নপূর্ণা তার পাশে বসে গল্পের বই পড়ে শোনাচ্ছিল। হঠাৎ ফোন বেজে উঠল। ঋত্বিক। অন্নপূর্ণা ফোন ধরতেই ওর হাসির গলা। রাগ করেছো? না, আজ সারাদিন খুব ব্যস্ত ছিলাম। জানি, কাল দেখা হবে। অন্নপূর্ণা একটু চুপ করে থেকে বলল, কাল আমার সময় নেই। ঋত্বিক অবাক। এতদিনে এই প্রথম অন্নপূর্ণা দেখা করতে না বলল। পরদিন ঋত্বিক নিজেই তার বাড়ির কাছাকাছি এসে দাঁড়ালো। অন্নপূর্ণা বেরোতেই সে বলল, এভাবে দূরে সরে যাচ্ছ কেন? অন্নপূর্ণা শান্ত চোখে তাকিয়ে রইল। আমি সরে যাচ্ছি, তোমাকে অন্যরকম লাগছে। অন্নপূর্ণা মৃদু হেসে বলল, হয়তো আমি তোমার মতো বদলাতে শিখছি। কথাটা শুনে ঋত্বিক কেমন অস্বস্তি অনুভব করল। সে প্রতিবাদ করতে চাইল, কিন্তু পারল না, কারণ কোথাও যেন সে নিজেও বুঝতে পারছে, সত্যিই সে বদলাচ্ছে। ঠিক তখনই রাস্তার ওপারে একটি কালো গাড়ি এসে থামল। গাড়ির কাঁচ কালো, ভেতরে কে বসে আছে বোঝা যায় না। ঋত্বিক খেয়াল করল না, কিন্তু অন্নপূর্ণার চোখ একবার গাড়িটার দিকে গেল, তারপর আবার ঋত্বিকের দিকে। গাড়ির ভেতরে বসেছিল সঞ্জয়। অরিন্দমের নির্দেশে সে মোবাইলে 2 জনের কয়েকটি ছবি তুলে নিল। কোনো আলিঙ্গন নয়, কোনো হাত ধরা নয়, শুধু পাশাপাশি দাঁড়িয়ে কথা বলা। কিন্তু অনেক সময় সত্যের চেয়ে ছবির ব্যাখ্যাই বেশি বিপজ্জনক। রাতে সঞ্জয় ছবিগুলো অরিন্দমকে দেখালো। অরিন্দম অনেকক্ষণ কোনো কথা বলল না, তারপর শুধু জিজ্ঞেস করল, ছেলেটাকে? ঋত্বিক সেন। এখন খুব নাম হচ্ছে। অরিন্দম ছবিটার দিকে তাকিয়ে রইল। তার চোখে রাগ ছিল না, ঈর্ষাও নয়, শুধু একটা অদ্ভুত নীরবতা। সে খুব ধীরে বলল, আরো খোঁজ নাও। ওদিকে সেই রাতে ঈশিতা ও ঋত্বিক একটি 5-তারা হোটেলে নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা করছিল। আলোচনা শেষ হওয়ার পর ঈশিতা বলল, আজ একটু সেলিব্রেট করা যাক। ঋত্বিক হেসে বলল, ঠিক আছে। হোটেলের কাচের জানালার বাইরে কলকাতার আলো ঝলমল করছে। ঋত্বিকের ফোনটা টেবিলের ওপর উল্টো করে রাখা। একবারও সে দেখল না।
স্ক্রিনে তখন অন্নপূর্ণার নাম ভেসে উঠেছিল। ফোনটা বাজতে বাজতে থেমে গেল। ঈশিতা লক্ষ্য করেছিল, সে কিছু বলল না, শুধু একবার মৃদু হাসল। রাত গভীর, অন্নপূর্ণা বারান্দায় দাঁড়িয়ে। শহর ঘুমিয়ে পড়েছে। তার মনে হলো, সম্পর্ক ভাঙার শব্দ খুব ক্ষীণ। কাজ ভাঙলে শব্দ হয়, হৃদয় ভাঙলে হয় না। শুধু একদিন হঠাৎ বুঝতে পারা যায়, যেই মানুষটার জন্য অপেক্ষা করা হতো, তার ফোন আর অপেক্ষার কারণ হয়ে থাকে না। দূরে কোথাও কুয়াশার মধ্যে ট্রেনের আলো মিলিয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তে অরিন্দম তার স্টাডি রুমে বসে ছবিগুলো আবার দেখছিল। সে নিজের মনে শুধু একটি কথা বলল, অন্নপূর্ণা, তুমি কি লুকাচ্ছ?